Hey guys, this is Yusra. Welcome back to my channel. বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি 2013 সালে রিলিজ হওয়া হলিউড হরর মিস্ট্রি থ্রিলার মুভি নিয়ে। মুভিটির নাম হচ্ছে ডেলিভারি দ্য বিস্ট উইথিন। এই গল্পে আমরা এক ইয়াং কাপল কাইল ও রেসেলের সাথে পরিচিত হই, যারা প্রথমবারের মতো বাবা মা হতে চলেছে। অবভিয়াসলি তারা দুজন ভীষণ খুশি ছিল এবং তারা এই জার্নিটাকে রেকর্ড করতে চায়। এই কারণে তারা ডেলিভারি নামক একটি টিভি সিরিজে অংশগ্রহণ করে। এই সিরিজটি বিশেষভাবে সেই সব কাপলসের দিয়ে তৈরি হয় যাদের প্রেগনেন্সি পথে অনেক ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে। রেসেল ও কাইলো তাদের মধ্যে একজন। এর আগে তাদের একবার মিসক্যারেজ হয়ে গিয়েছিল, সম্ভবত সেই কারণে তারা আরো বেশি সতর্ক ছিল। কিন্তু মানুষ কি শুধুমাত্র সতর্ক থাকলে সব বিপদ এড়াতে পারে? না, এই কাপলসদের সাথে ঠিক সেটাই হয়েছিল। আর এই ফিল্মটি হচ্ছে সে অশুভ গল্পের। আমরা প্রথমবার রাসেলকে দেখি যখন তার প্রেগনেন্সির দ্বিতীয় মাস চলছে। কাইল তাকে চেক আপের জন্য ডাক্তার শোরের কাছে নিয়ে যাচ্ছিল। দুজনকে একটু টেনশনে মনে হচ্ছিল, কারণ আগেরবার ঠিক এই সময় রাসেলের মিসক্যারেজ হয়েছিল। কিন্তু যখন ডাক্তার শোর ফাইনালি কনফার্ম করেন যে বাচ্চাটি সম্পূর্ণ সেফ আছে, তখন তাদের খুশির সীমা আর রইল না। সেই দিনই তারা একটি অ্যানাউন্সমেন্ট পার্টির আয়োজন করে, যেখানে বন্ধুদের পাশাপাশি রাসেলের মা বাবা উপস্থিত ছিলেন। সবাই তাদের জন্য ভীষণ খুশি ছিলেন, এমনকি ক্রু মেম্বাররাও। কিন্তু এই খুশি বেশি দিন টিকলো না। কয়েকদিনের মধ্যে সেই ভয়ঙ্কর ঘটনা আবারও ঘটলো। রেসেলের আবারও একবার মিসক্যারেজ হয়ে গেল। ডাক্তাররা অনেক চেষ্টা করেছিল, কিন্তু তাদের বাচ্চাটিকে বাঁচাতে পারেনি। রেসেল আর কাইল দুজনে পুরোপুরি ভেঙে পড়েছিল। মনে হচ্ছিল তাদের জীবনের সবকিছু হারিয়ে ফেলেছে। কিন্তু ঠিক পরের দিনই এক অলৌকিক ঘটনা ঘটে। হঠাৎ রেসেলের মনে হতে থাকে সবকিছু আবার ঠিক আছে। আবার নিজের ভিতরে সেই ছোট্ট প্রাণের অস্তিত্ব অনুভব করতে শুরু করে। সঙ্গে সঙ্গে আল্ট্রাসাউন্ড করা হয়, আর রেজাল্ট দেখে ডাক্তারও অবাক হয়ে যায়। সত্যি বাচ্চাটার হার্টবিট চলছে। কিন্তু এটা কিভাবে হলো? কারো কাছে কোনো উত্তর ছিল না। কেউ এটাকে নিয়ে কোনো প্রশ্নও করেনি। সবাই মেনে নিয়েছে এটা হয়তো উপরওয়ালার দান। এমনকি রাসেল নিজেও বলেছিল সেই রাতে সে কারো উপস্থিতি অনুভব করেছিল। হয়তো তারা কোনো অ্যাঞ্জেল ছিল, কিংবা স্বয়ং উপরওয়ালা। 2 দিন পরে রাসেলকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সে কাইলের সঙ্গে ফিরে আসে, আর তারপর শুরু হয় আসল খেলা। সবকিছু দ্রুত বদলাতে শুরু করে। ছোট হলো এই পরিবর্তনটা সবার আগে লক্ষ্য করে এই সিরিজের ডিরেক্টর রিক। ক্যামেরার পেছনে থাকার কারণে আর তাদের সঙ্গে বেশি সময় কাটানোর জন্য সে এমন কিছু দেখতে পেয়েছিল যেগুলো কাইল ইগনোর করছিল। হঠাৎ করে ক্যামেরায় প্রচুর গ্লিচ দেখা দিতে শুরু করে, ঠিক হাসপাতালের সেই রাতের পর থেকে, এবং সেটাও শুধুমাত্র রেসেলের আশেপাশে। রিক আরও লক্ষ্য করে যে রেসেলকে দেখে কুকুরগুলো খুব জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। তাদের পোষা কুকুর মেরিনো তাল জড়ছিল। একবার সে তো রেসেলের বালিশের উপর প্রস্রাব পর্যন্ত করে দেয়। কাইলের মনে হচ্ছিল বাড়িতে এত লোক থাকার কারণে হয়তো কুকুরটা কমফোর্টেবল ফিল করছে না, তাই সে এমন আচরণ করছে। তাই সে পরের দিন নতুন বাড়ি খোঁজা শুরু করে, কিন্তু সেটাও সহজ ছিল না। প্রথম কয়েকটা বাড়ি রেসেলের পছন্দ হয়নি। আর যেই বাড়িটাই পছন্দ হয়েছিল, সেই বাড়ির মালকিন রাসেলকে দেখেই চিৎকার শুরু করে দেয়। কেউ তার বাসা বুঝতে পারেনি, কিন্তু সে রাসেলের পেটের দিকে তাকিয়ে চিৎকার করছিল। হাতে একটা ছুরি নিয়ে সে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সবাই সেটা দেখছিল। পরে রিক জানতে পারে ওই বাসাটা আর্মেনিয়া ছিল, আর সেই মহিলা যা বলছিল তার অর্থ ছিল ডেভিল। রিক এই কথার মানে কাইলকে কিছুই বলেনি, কারণ তার মনে হচ্ছিল ওই মহিলাটা মানসিক অবস্থা ঠিক ছিল না। আর কয়েকদিন পরে রেসেল আর কাইলের একটি নতুন বাড়ি পেয়ে যায়। তারা এই আশায় সেখানে শিফট করে যে এই বাড়িতে সবকিছু ঠিক থাকবে, কিন্তু তা হয়নি। বরং সবকিছু আরো খারাপ হতে থাকে। টেকনিক্যাল সমস্যাগুলো বাড়তে থাকে। রিকের তো সত্যি মনে হতে থাকে যে রেসেলের আশেপাশে কোন আলাদা ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্টিভ আছে। রেসেল পুরো বাড়িতে অদ্ভুত শব্দ শুনতে পেত, বিশেষ করে যখন সে একা থাকে। কাইল তার কথাগুলো সিরিয়াসলি নিত না। পুরনো বাড়ি, কাঠের শব্দ হওয়াটা নাকি স্বাভাবিক। এই সব কিছুর পাশাপাশি রেসেল একদম পার্সন হিসেবেও অনেক বদলে যেতে থাকে। তার টেস্ট, তার থটস খুব দ্রুত পরিবর্তন হতে থাকে। সেগুলো ক্রমশ অন্ধকার আর বিকৃত হয়ে উঠেছিল, যার প্রতিফলন সবচেয়ে বেশি দেখা যাচ্ছিল তার পেন্টিং গুলোর মধ্যে। কাইলের পাশাপাশি তার বন্ধুরাও এই পরিবর্তনটা লক্ষ্য করতে পারছিল। ইনসোমনিয়ার কারণে সে সারা রাত ঘুমাতে পারত না, আর যখন অবশেষে তার ঘুম আসতো, তখন ভয়ঙ্কর দুঃস্বপ্নের সঙ্গে সঙ্গে তা ভেঙে যেত। ফর এক্সাম্পল, একদিন গভীর রাত পর্যন্ত পেন্টিং করার পর যখন রেসেলের ঘুম এলো, তখন সে অনুভব করলো যেন কেউ তার পেটের উপরে হাত রেখেছে। প্রথমেই রেসেলের মনে হচ্ছিল হয়তোবা কাইল হবে, কিন্তু সেই হাত যখন লম্বা লম্বা নখ দিয়ে তার পেট আঁচড়াতে ও ছিঁড়ে ফেলতে শুরু করলো, তখনই রেসেল ভয়ে চিৎকার করে উঠল। এত ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সের পর তার আর ঘুমানোর সাহস হয়নি।
সে উপরে চলে গিয়ে আবারও পেন্টিং করা শুরু করে দেয়। আর বেশিরভাগ দিনই এমনটা চলতে থাকে। এর পাশাপাশি কাইল নোটিস করলো যে রাসেল অলমোস্ট র মিট খাচ্ছে। সে অনেকবার তাকে বারণ করছিল, কারণ এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। কিন্তু রাসেলের শুধু সেটাই খেতে ইচ্ছে করতো, যদিও সে বহু বছর আগে মাংস খাওয়া ছেড়ে দিয়েছিল। এতটুকু পর্যন্ত তাও ঠিক ছিল, কিন্তু এরপরে একদিন যা ঘটলো তা সবার মুখ বন্ধ হয়ে গেল। রাসেল আর কাইল কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে গিয়েছিল। ফিরে এসে তারা দেখে বাড়ির দরজা খোলা, আর বেডরুমের মেঝের উপর রাখা সব কয়টা আয়নার পেন্টাগ্রাম আঁকা রয়েছে। সেই সঙ্গে উপরের তলায় কারো পায়ের শব্দ শোনা যাচ্ছিল। যদিও বাড়িতে তাদের দুজন ছাড়া আর কেউ ছিল না। সিকিউরিটি ক্যামেরাগুলোতে কিছুই রেকর্ড হয়নি। শুধু এতটুকু জানা যায় যে 11:17 পর সব ক্যামেরা একসঙ্গে বন্ধ হয়ে গিয়েছিল। রেকর্ড হয়েছিল কেবল একটি ভয়ঙ্কর শব্দ, যেটা এই পৃথিবীর বলে মনে হচ্ছিল না। এই রেকর্ডিংটি শোনার পর রাসেল পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে তাদের বাড়িটি হন্টেড। সে একজন প্যারানরমাল ইনভেস্টিগেটরের সঙ্গে যোগাযোগ করে, যিনি কনফার্ম করেন যে এটি সত্যি এক ধরনের ইভিল সায়েন্স। রাসেল নিজেও প্রচুর রিসার্চ করতে শুরু করে। ইন্টারনেটে সে একবার একই রকম একটি শব্দ খুঁজে পায়। সেখানে দাবি করা হয়েছিল যে এটি একটি ডেমন অ্যালিস্টারের আওয়াজ। ধীরে ধীরে রাসেল এসব বিষয়ে ভীষণভাবে অবসেসড হয়ে পড়ে। দিন রাত তার মুখে শুধু একটাই নাম, অ্যালিস্টার। তার ভয় হচ্ছিল এই শয়তান যেন তার সন্তানকে কেড়ে না নেয়। কিন্তু কেউ বুঝতে পারছিল না এটা কি তার পাগলামি, নাকি সত্যি কিছু একটা ভয়ঙ্কর ঘটছে। কারণ সবকিছু যদি সত্যি হয়, তাহলে রাসেল ভয়ানক বড় বিপদের মধ্যে আছে। অ্যালিস্টার এত সহজে তার পিছু ছাড়ার মতো ডেমন নয়। রাসেলের মনে হতে থাকে এই ডেমনটা তার সন্তানকে নিয়ে যেতে চায়। সে এই বিষয়টা কাইলের সঙ্গে শেয়ার করে, কিন্তু কেউ তার কথা সিরিয়াসলি নেয় না। সবারই মনে হয় এগুলো প্রেগনেন্সি সিমটম, সাইড এফেক্ট ছাড়া কিছুই না। এভাবেই দিন কাটতে থাকে এবং দেখতে দেখতে প্রেগনেন্সির 6th মাস চলে আসে। এই সময় রাসেলের কুকুরটা কাইলকে একদম সহ্য করতে পারত না। তাকে দেখলেই কামড়ে তেড়ে আসে। রাসেল কুকুরটাকে ভয় পেতে শুরু করে এবং এই বিষয় নিয়ে প্রতিদিনই দুজনের মধ্যে ভীষণ ঝগড়া হতে থাকে। এদিকে আরেকটি অদ্ভুত ঘটনা শুরু হয়। বাড়ির দরজা বারবার কেউ যেন নক করতো। প্রতিদিন রাতে দরজা খুলে রাসেল কাউকে দেখতে পেত না, কিন্তু আশেপাশে কুকুরগুলো যেন কিছু একটা দেখতে পেত। তারা ওই বাড়িটার দিকে তাকিয়ে কাঁদতে থাকতো। এর কিছু ঘটনা ক্যামেরা রেকর্ড হতো, আবার কিছু হতো না। তাই রাসেল তো কিছুই প্রুফ দেখাতে পারছিল না, আর কাইলেও তাকে বিশ্বাস করতে পারছিল না। তবে হ্যাঁ, রাসেলের আশেপাশে সবসময় একটা স্ট্যাটিক প্রেজেন্ট অনুভব হতো। সে নিজেও অন্য কারো নিঃশ্বাসের শব্দ শুনতে পেত। একদিন আয়নায় নিজেকে দেখে সে চমকে ওঠে, কারণ আয়নায় সে তার পেটের ভেতরে অস্বাভাবিক কিছু নাড়াচাড়া লক্ষ্য করে, যা মোটেও স্বাভাবিক ছিল না। রাসেল ধীরে ধীরে মানসিক স্থিরতা হারাতে থাকে। তার স্লিপ ওয়াকিং চরম পর্যায়ে পৌঁছে যায়। তার শরীর জুড়ে আঁচড়ের দাগ দেখা দিতে থাকে, যেগুলো কিভাবে হলো সে নিজেও জানত না। স্লিপ ওয়াকিং এর সময় সে অন্য কারো কণ্ঠে কথা বলতো। তার আচরণ হয়ে উঠেছিল ভীষণ অদ্ভুত। ক্যামেরার দিকে তাকিয়ে সে এমন ভাবে হাসতো যে কারোরও আত্মা কেঁপে উঠত। কাইলে মনে হতে থাকে রাসেলের নিশ্চয়ই কোনো মেডিকেল সমস্যা হয়েছে। সে ডাক্তারের সঙ্গে কথা বলে, কিন্তু আসল কারণটা ছিল অন্য কিছু, যেটা শুধু রাসেলে অনুভব করতে পারছিল। পরে যখন প্রোডাকশন টিম রেকর্ডিং গুলো চেক করে, তখন তারাও কিছু ভয়ঙ্কর অডিও রেকর্ডিং খুঁজে পায়, যেগুলো ফ্রিকোয়েন্সি অন্য কোনো সাধারণ শব্দের সঙ্গে মিলছিল না। তখনও কেউ এই বিষয়টাকে গুরুত্ব দেয়নি, কারণ কেউ ভাবতেই পারেনি যে এই পরিণতি এতটা মারাত্মক হতে পারে। কয়েকদিন পরে রাসেলের বেবি শাওয়ারের আয়োজন করা হতো। শুরুতে সবকিছু ঠিকই ছিল, সবাই উপভোগ করছিল। কিন্তু সবাই চলে যাওয়ার পর যখন কাইল পরিষ্কার করছিল, তখনই হঠাৎ সে রাসেলের চিৎকার শুনতে পায়। দৌড়ে গিয়ে দেখে রাসেল তাদের পোষা কুকুরটাকে মেরে ফেলেছে। কিভাবে, কখন করেছে সে নিজেও জানে না। বাড়ির অবস্থা দেখে সে রাসেলকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায় এবং সঙ্গে একজন প্রিস্টকে ডেকে বাড়িটি ক্লিন করায়। কিন্তু প্রিস্ট যখন রাসেলের বেবি বাম্পে হাত দেয়, তখন রাসেল ভয়ানকভাবে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। সে যেন পবিত্র স্পর্শ সহ্যই করতে পারছিল না। সবকিছু দেখেও বুঝে শেষ পর্যন্ত কাইল সিদ্ধান্ত নেয় সে তার জীবনে কারো ইন্টারফেয়ারেন্স চায় না। সে ক্যামেরা সহ পুরো প্রোডাকশন টিমকে বাড়ি থেকে বের করে দেয়। আসলে কাইল অনেক আগে এটা করতে চেয়েছিল, কিন্তু রাসেল বারবার তাকে আটকেছিল। তার কাছে এই রেকর্ডিং গুলোই ছিল প্রমাণ সে যে পাগল নয়, তার সঙ্গে সত্যি সত্যি এসব ঘটছে। কিন্তু এবার সে আর কাইলকে আটকাতে পারেনি। কয়েক সপ্তাহের জন্য শুটিং বন্ধ থাকে। আবার যখন শুটিং শুরু হয়, তখন রাসেলের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। সে যেন নিজের মধ্যেও ছিল না, ডাকলেও কোনো সাড়া দিত না। সারাদিন নিজের স্টুডিওতে বসে অদ্ভুত অদ্ভুত পেন্টিং বানাতো, আর রাতে গিয়ে সেই পেন্টিং গুলোর দিকে তাকিয়ে থাকতো।
তার পুরো বেবি বাম্পের মধ্যে গোল গোল দাগ পড়ে গিয়েছিল, যেন কেউ তাকে ঘুষি মেরেছে। কাইল তার জন্য একজন লাইভ-ইন নার্সের ব্যবস্থাও করে, কিন্তু সেও রেচেলকে সামলাতে পারছিল না। একদিন অফিস থেকে ফিরে কাইল দেখে বাড়ির সব আয়নায় কাগজ দিয়ে ঢেকে রাখা হয়েছে। রেচেলের বিশ্বাস ছিল এই আয়নাগুলোর মাধ্যমে অ্যালিস্টার এই পৃথিবীতে প্রবেশ করতে চায়। যতই ডেলিভারির তারিখ কাছে আসছিল, রেচেলের পাগলামি তত দ্রুত বেড়ে যাচ্ছিল। সে যেন নিজের উপর বিরক্ত হয়ে পড়েছিল। কিন্তু প্রশ্ন হলো, এসব কিছু শুধু তারই বিভ্রম? হয়তো না। কাইল যতই সবকিছু যুক্তি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করুক না কেন, তার কাছেও সবকিছুর উত্তর ছিল না। যেমন একদিন আল্ট্রাসাউন্ড করার সময় তারা শিশুর হার্টবিট শোনে, যেটা ছিল অসম্ভব রকমের শক্তিশালী। এতটাই শক্তিশালী যে এক পর্যায়ে মেশিন থেকে এমন এক ভয়ঙ্কর শব্দ বের হয়, যেন কোনো শয়তানের শিশু কান্না করছে। কাইল তখন পুরো দোষটা মেশিনের উপর চাপায়, যদিও মেশিনটি একদমই ঠিক ছিল। সে শুধু সেটাই ক্যাপচার করছিল যা ভেতরে ঘটছিল। এরপর যখন রেচেলের নবম মাস চলছিল, তখন এক রাতে সে বাড়ি থেকে পালিয়ে যায়। কাউকে কিছু না জানিয়ে সে চলে যায়। এই বাড়িতে থাকতে চায় না সে। ভাগ্যক্রমে সে তার মায়ের বাড়িতে গিয়েছিল, তাই তাকে খুঁজে পেতে খুব বেশি সমস্যা হয়নি। কাইল কোনোভাবে তাকে বুঝিয়ে আবারও বাড়িতে ফিরিয়ে আনে। কিন্তু তার পরের দিনই সকালে ঘুম থেকে উঠে রেচেল ভাতটাবের ভেতরে এক অদ্ভুত জিনিস দেখতে পায়, যেটা দেখতে একেবারে তার ভাষার মতো ছিল। আর তার ভেতরে ছিল কোনো এক প্রাণীর খুলি। দুর্গন্ধে পুরো বাড়ি ভরে গিয়েছিল। কাইল বুঝতে দেরি করেনি যে ওই খুলিটা কার হতে পারে। পরিস্থিতি ধীরে ধীরে হাতের বাইরে চলে যাচ্ছিল, তবুও কাইল হাল ছাড়েনি। তার মনে হচ্ছিল ডেলিভারির পর নিজের শিশুকে কোলে নেওয়ার পর রেচেলের সবকিছু ভুলে যাবে, ঠিক হয়ে যাবে। দেখতে দেখতে সেই দিনও এসে গেল, যেদিন রেচেল তার সন্তানের জন্ম দিতে চলেছে। পরিকল্পনা অনুযায়ী সব আয়োজন বাড়িতেই করা হয়েছিল। সবকিছু প্রস্তুত ছিল, শুধু রেচেল ছাড়া। তার ভয়ঙ্কর ব্যথা হচ্ছিল, অসহ্য যন্ত্রণা। এটা সাধারণ লেবার পেনের থেকে অনেক বেশি ছিল। তার কষ্ট দেখে নিজের মাও পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিল। বাইরের আবহাওয়া সমানভাবে অশান্ত হয়ে উঠেছিল। কুকুরগুলো লাগাতার ঘেউ ঘেউ করছিল। চারিদিকে যেন অমঙ্গলের সুর বেজে চলছিল। মনে হচ্ছিল যেন কেয়ামত আসতে চলেছে। তার অবস্থা দেখে ডাক্তাররাও তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে। কিন্তু তার আগে হঠাৎ করে সব লাইট নিভে যায়। অন্ধকারে রেচেল এতটাই ভয় পেয়ে যায় যে তার চিৎকার করতে শুরু করে। সম্ভবত সে এমন কিছু দেখছিল যা বাকিরা দেখতে পাচ্ছিল না। সে নিজের পাশে এমন এক ডেমনের অনুপস্থিতি অনুভব করছিল, অ্যালিস্টারকে। হঠাৎ করে তার শরীরে যেন কোনো ঝাঁকুনি লাগে। তার পুরো শরীর অদ্ভুতভাবে বেঁকে যেতে থাকে, যা কোনো গর্ভবতী নারীর পক্ষে অসম্ভব। তার চিৎকারগুলো আর স্বাভাবিক ছিল না। মনে হচ্ছিল যেন তার ভেতর থেকে অন্য কেউ কথা বলছে। একই সঙ্গে সব ক্যামেরা গ্লিচ করতে শুরু করে। কিছুই পরিষ্কারভাবে ক্যাপচার করা যায়নি। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রেচেল একটি শিশু জন্ম দেয়, একটি সুস্থ পুত্র সন্তান। সবাই খুশি হয়ে যায়, একে অপরের অভিনন্দন জানাতে শুরু করে। সবাই খুশি ছিল, শুধু রেচেল ছাড়া। কারণ সম্ভবত সেই একমাত্র জানতো যে সে কাকে জন্ম দিয়েছে। এটা কোনো সাধারণ শিশু ছিল না, সে ছিল স্বয়ং শয়তান অ্যালিস্টার। রেচেল তখন সব বুঝে যায়। সে এই শিশুকে আর বাঁচিয়ে রাখতে চায় না। তাই সেই মুহূর্তে রেচেল নবজাতক শিশুকে হত্যা করে একটি ছুরি দিয়ে তার গলা কেটে দেয়। কেউ কিছু বোঝার আগেই সে সবকিছু শেষ করে দেয়। বন্ধুরা, মূল কাহিনী এখানে শেষ হয়। পরে স্ক্রিনে দেখানো কিছু মেসেজ দেখে আমরা জানতে পারি এই ঘটনার পর রেচেলকে সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছিল, যেখানে 2 মাস থাকার পর সে আত্মহত্যা করে। রেচেল বেঁচে থাকাকালীন কাইল কোনোদিনও সবকিছু বুঝে ওঠার সুযোগ পায়নি, অথবা হয়তো সুযোগ পেয়েছিল কিন্তু নিজের অবহেলার কারণে সেটা হারিয়ে ফেলেছে। সে কখনো বুঝতেই পারেনি তার স্ত্রী কত বড় বিপদের মধ্যে পড়েছিল, কিংবা সে যা বলেছিল তার মধ্যে কতটা সত্যি লুকিয়েছিল। অবশেষে রেচেলের মৃত্যুর পর যখন তার ব্যক্তিগত রেকর্ডিংগুলো দেখা হয়, তখন কাইল বুঝতে পারে এই সবকিছু তার পাগলামি ছিল না। সে অসুস্থও ছিল না। আসলে সে ছিল পজেশনের শিকার, একজন ভিকটিম। সেই রাতে হাসপাতালে যখন তারা তাদের সন্তানকে হারিয়েছিল, সেখানে সবকিছু শেষ হয়ে গিয়েছিল। যা ফিরে এসেছিল তা ঈশ্বরের দান ছিল না, ওটা ছিল শয়তানের সন্তান, যে রেচেলের মৃত শিশু শরীরকে নিজের আশ্রয় বানিয়েছিল। রেচেল ঠিকই বলেছিল, সেই রাতে ওই ঘরে আরো কেউ একজন ছিল। সেটি ছিল অ্যালিস্টার। হয়তো নিজের অজান্তে রেচেল তাকে ডেকে ফেলেছিল, কারণ তার সঙ্গে এটা দ্বিতীয়বার ঘটেছিল। এমন পরিস্থিতি ঈশ্বরের উপর থেকে বিশ্বাস উঠে যাওয়া খুব স্বাভাবিক, তাই না? আর শয়তান, সেই তো সবসময় এমন সুযোগের অপেক্ষায় থাকে এই দুনিয়ায় প্রবেশ করার জন্য। আমরা মানুষরা সবসময় সেসব জিনিসে অপেক্ষা করি যেগুলো আমাদের বোধগম্যতার বাইরে, কিন্তু তার মানে এই নয় যে সেগুলো আদৌ অস্তিত্বহীন। কাইলের সাথে ঠিক এটাই হয়েছিল। সে সবসময় বাস্তবতাকে এড়িয়ে গেছে। যদি সে এক মুহূর্তের জন্য রেচেলকে বুঝতে চেষ্টা করত,
কিংবা প্রোডাকশন ম্যানেজার রিক তাকে সেই অডিও শুনিয়েছিল, তখন যদি সেটা গুরুত্ব দিয়ে শুনতো বা মেনে নিত যে সবকিছু স্বাভাবিক নয়, তাহলে সে হয়তো এই পরিণতি হতো না। বন্ধুরা, আমার কাছে এই গল্পটা খুব ভালো লেগেছে। শুধু একটাই সমস্যা ছিল, এই সিনেমা খুব বেশি শেকি ক্যামেরার ফুটেজ ব্যবহার করা হয়েছে বাস্তবতা ছোঁয়া দেওয়ার জন্য। কারণ ছবিটা একটি রিয়েলিটি টিভি সিরিজের উপর ভিত্তি করে তৈরি, কিন্তু বেশিরভাগ অংশে, বিশেষ করে শেষের দিকে, ফুটেজ এতটাই এলোমেলো হয়ে যায় যে কিছু পরিষ্কার দেখা যায় না। এই কারণে গল্পটা বুঝতে হলে পুরো স্ক্রিপ্টটা মন দিয়ে শুনতে হয়। আমি নিজেও সেটাই করেছি, আপনাদেরও সেটা করার পরামর্শ দেব। বাকিটা সবই ঠিক আছে। ভিডিওটা আপনাদের কেমন লাগবে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। এতটুকুই বন্ধুরা, এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নেবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।